দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আরও কমেছে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, ডিসেম্বরে প্রবৃদ্ধির হার 6.2%। দেশের ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে বছরে $200 বিলিয়ন আয় করা সম্ভব বলছে গবেষণা, কার্যকর পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। এলডিসি উত্তরণের পর রপ্তানি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা, প্রতি বছর বাধাগ্রস্ত হবে প্রায় $8 বিলিয়ন রপ্তানি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আরও তলানিতে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। গেল ডিসেম্বরে প্রবৃদ্ধি নেমেছে 6.20%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, বিরূপ বিনিয়োগ পরিবেশ, ঋণের উচ্চ সুদহার ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতির কারণে বাড়ছে বিনিয়োগ বিমুখতা। বিশ্লেষকদের মতে এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থানে। রায়হান শোভনের রিপোর্ট। দেশের অভ্যন্তরে দেশীয় বিনিয়োগ কতটা বাড়ছে বা কমছে সাধারণত তা বোঝা যায় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি থেকে। তথ্য বলছে, শেষ হওয়া বছর ডিসেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.20%, যেখানে তার আগের মাস অর্থাৎ নভেম্বরে প্রবৃদ্ধি ছিল 6.58%। অর্থাৎ মাসের ব্যবধানে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমেছে 0.38%। ব্যাংক ইন্টারেস্ট রেট 15%, 16%। এই ইন্টারেস্ট দিয়ে তো কোনো কেউ সুস্থ ব্যবসায়ী টিকে থাকার কথা না। যদি কেউ মনে বলেন যে হ্যাঁ 15% তো লোন নেওয়ার কেউ চিন্তা করে, অবশ্যই করবে যারা কোনোদিন ওই টাকা ফেরত দিবে না। অস্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষেত্রে যে অন্যান্য দুর্ভোগগুলো আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেসরকারি খাত বিনিয়োগে আগ্রহী হবে না, এবং সেটা না হলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও বাড়বে না। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে দেশের নীতি সুদহার রাখা হয়েছে 10%, যার ফলে ব্যাংক ভেদে ঋণের সুদহার পৌঁছে গেছে 15 থেকে 16% পর্যন্ত। কিন্তু এমন নীতির পরও মূল্যস্ফীতি আটকে আছে 8%-এর ঘরেই, অথচ এর বিরূপ প্রভাব পড়ছে বিনিয়োগে। এমনকি বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও নীতি সুদহার না কমানোর আভাস পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে। সবসময় কিন্তু নীতি সুদহার বাড়িয়ে রাখলে ইনফ্লেশন কমবে, এই থিওরি সবসময় কাজে নাও লাগতে পারে। তাহলে অল্টারনেটিভ গুলি চিন্তা করা দরকার, আর কি কি করা যেতে পারে। সেখানে নীতি সুদহার কমিয়ে ব্যবসায়ীদের যদি কিছুটা ব্যবসার সুযোগ করে দেওয়া যায়, তাহলে সেখানে ইনফ্লেশন কমে কিনা সেটাও দেখা যেতে পারে। তথ্য বলছে, 2025 সালের মে মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল 7.71%। জুনে যা নেমে আসে 7.49%। অক্টোবরে এই হার নেমে আসে 6.23%। আর সবশেষ ডিসেম্বরে যে প্রবৃদ্ধি হয়েছে তা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি কোভিডের সময়ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল 7.5%। এর ফলে হচ্ছে কি, আমাদের আমদানি নির্ভরতা বাড়ছে, বিরূপ প্রভাব পড়ছে আমাদের কর্মসংস্থানে, বিরূপ প্রভাব হচ্ছে স্বল্প এবং দরিদ্র জনগোষ্ঠীর আয়ের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে, প্রবৃদ্ধির উপরে বিরূপ প্রভাব পড়ছে, সার্বিকভাবে অর্থনীতির উপরে আমাদের একটা বিরূপ প্রভাব পড়ছে, আর্থসামাজিক জীবনেও বিরূপ প্রভাব পড়ছে। তথ্য বলছে, বেসরকারি খাতের ঋণের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে কমেছে বিনিয়োগ। ফলে 2025 জুলাই থেকে ডিসেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে 16%-এর মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো গেলে বছরে $200 বিলিয়ন আয় করা সম্ভব। বর্তমানে দেশের সমুদ্র সীমা নিরাপদ রাখতে 24 ঘন্টা টহল দিচ্ছে নৌবাহিনী। গভীর সমুদ্রে মোতায়েন রয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ফলে নিরাপদে মৎস্য ও সামুদ্রিক প্রাণী আহরণ করছেন জেলেরা। এখন সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মোহাম্মদ আলীর তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। বাংলাদেশের সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিমরাড এর হিসেবে এই সীমান্তে আছে 475 প্রজাতির মাছ। মাত্র 30টির মতো প্রজাতির মাছ সংগ্রহ, বিক্রয় ও বিপণন হয়। আধুনিক সুযোগ সুবিধা না থাকায় অগভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ করছে উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলেরা। হিসেব বলছে, বর্তমানে দেশের ব্লু ইকোনমি কেন্দ্রীয় আয়ের পরিমাণ বছরে $6.2 বিলিয়ন। সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে এই খাত থেকে বছরে $200 বিলিয়ন বেশি আয় করা সম্ভব। সমুদ্রের অফশোর ওয়াইন্ড এবং টাইডাল এনার্জি ব্যবহার করে শিওর করতে পারি, সেটা হচ্ছে অফশোর গ্যাস এক্সপ্লোরেশন এবং ব্লু রিনিউয়েবল এনার্জি।
এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এনার্জি সিকিউরিটি এবং ক্লাইমেট ট্রানজিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য সমুদ্র সম্পদ রক্ষা ও বৈদেশিক জলযান প্রবেশে বাধাদানে আগের চেয়ে বেশি সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। কোস্টগার্ডের পাশাপাশি এ বিশাল জলসীমা নিরাপদ জলদস্যু মুক্ত রাখতে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নেভির ব্লু ইকোনমি একটা মেইন স্টেক হোল্ডার। আমাদের যেহেতু ব্লু ইকোনমিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের যে উপকূলীয় যতগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আমরা আমাদের যে বিনিয়োগকারী আছে তাদেরকে অ্যাসিওর করি যে উই আর হিয়ার। সেই নিরাপত্তায় আছে বানৌজা খালেদ বিন ওয়ালিদ। সেন্ট মার্টিন সহ তৎসংলগ্ন গভীর সমুদ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে অত্যাধুনিক বহুমুখী এই ফ্রিগেট, যাতে আছে মেশিনগান, টর্পেডো এবং মিসাইল। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টার। আকাশে টহলের সময় সাগর সীমায় শত্রু বা ভিন্ন দেশের কোনো তৎপরতা প্রথমে চিহ্নিত করে এই হেলিকপ্টারের রাডার। এমন সব উদ্যোগের ফলে সুরক্ষিত আছে সমুদ্রের প্রাকৃতিক মৎস্য সম্পদ। মিসাইল যেভাবে কাজ করে, কোনো কিছু মুভমেন্টের মধ্যে থাকলে যখন গিয়ে আঘাত আনতে সক্ষম, টর্পেডো সেম, কোনো সাবমেরিন মুভমেন্টে থাকলেও ঠিক ওই জায়গার মধ্যে গিয়ে এটা আঘাত আনতে সক্ষম। ট্রাফিকিং হয়ে থাকে কিনা, যেগুলো ইলিগাল ট্রাফিকিং, অথবা অন্য দেশের ফিশিং বোট এসে যদি আমাদের এরিয়াতে ফিশিং করে থাকে, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো হয় আমরা চেষ্টা করি এগুলোকে পিক করার। আমরা যদি তাদেরকে দেখতে পাই তখন আমরা জাহাজকে রিপোর্ট করি। এমন নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার পাশাপাশি এখন মানসম্মত সম্পদ আহরণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। সামুদ্রিক সম্পদ শুধুমাত্র রক্ষাই নয়, বরং সেসব আহরণে বিদেশি বিনিয়োগ কিংবা যৌথ কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছর এলডিসি উত্তরণ হলে প্রায় 70% বেশি রপ্তানি পণ্য চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে প্রতি বছর প্রায় $8 বিলিয়ন রপ্তানি বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে একথা জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সমালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, এলডিসি উত্তরণ প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে অ্যাসোসিয়েশনগুলো। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে অগ্রগতির ফলে মিলছে এমন স্বীকৃতি। যদিও বিগত সরকারের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে আগে থেকেই সন্দেহ করে আসছিলেন বিশ্লেষকরা, যা অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তরণ 5 বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানায় ব্যবসায়ীরা। শুরু থেকে ব্যবসায়ীদের কথায় সায় দিলেও পরবর্তীতে উত্তরণের সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আলোচনায় ব্যবসায়ীরা দাবি করেন, কারখানা বন্ধ হওয়ায় 12 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের কারণে নতুন বিনিয়োগও মুখ থুবড়ে পড়েছে। এ সময় ব্যবসায়ীরা বলেন, এলডিসি উত্তরণ হলে রপ্তানিতে যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলা করা কঠিন হবে। বিশেষ করে দাম বাড়বে ঔষধের, মেধাস্বত্বের জন্য বাড়তি পরিশোধ করতে হবে। পলিসি টাইটেন করাতে কি হয়েছে? 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে। যে অবস্থা চলছে, প্রাইভেট সেক্টর আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি মাত্র 6%। এ সময় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সমালোচনা করে বলেন, এলডিসি উত্তরণ প্রস্তুতি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে অ্যাসোসিয়েশনগুলো। Our associations, the PCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at 9%. They clapped. They pushed for it. They asked for it. And they destroyed the system in the process. They never raised a voice that these kleptocrats are taking the money out of the country. সেমিনারে রাজনৈতিক প্রভাব মুক্ত কর ব্যবস্থার দাবি জানান ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা ঠাকুরগাঁয়ে বেশি দামে বিক্রি করছে সার, ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ব্যাহত হচ্ছে জেলার প্রধান ফসল আলু, ভুট্টা সহ রবি শস্য আবাদ। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
আমন ধানের মৌসুম শেষে গম, আলু, ভুট্টা ও মরিচ সহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত এখন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। ফলে ব্যাপকভাবে বেড়েছে রাসায়নিক সারের চাহিদা। আর এরই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, সৃষ্টি করেছে কৃত্রিম সার সংকট। আর এ কারণেই বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এখন আমাকে অনেক ক্ষেত লাগাইতে হবে, মরিচ, ভুট্টা, আলু, এখন পর্যন্ত সার পাইনি। ভুট্টা লাগাইতে হবে, আমাদের মরিচ লাগাইতে হবে, আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। যারা সার পাইছে তারা মাটি চাষ করে ভিতরে যাইতে দিচ্ছে না। এই জন্য এখন আমরা সারের জন্য আসছি, এখন আমরা সার পাই না। অনেকেই সারের জন্য ধর্ণা দিচ্ছেন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের দোকানে। সেখানেও সার বন্টনে উঠছে অনিয়মের অভিযোগ। এবং এই সারের ঘাটতি আমরা সময় পাই না। সার এখানে আসে, কেউ পাচ্ছে কেউ পায় না। এভাবে কি সারের জন্য কেন কৃষক মরবো? কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কৃষক যদি বাঁচে, দেশ কিভাবে বাঁচবে? জেলার কোনো বাজারেই মিলছে না পর্যাপ্ত রাসায়নিক সার, আর মিললেও দিতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য। একটা বছর 1350 এখানে পাওয়া যাচ্ছে, আর বাইরে 2020 টাকা আছে। সারের বাজারটা যদি সব সরকার নিয়ন্ত্রণ করে বাজারে ছাড়ে দেয়, তাহলে আমাদের এইখানে বারবার আসে কষ্ট করে আসতে হয় না সার নেওয়ার জন্য। জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের কারণেই সার সংকট দেখা দিচ্ছে। কৃষকের মূল যে সারটা সেটা কিন্তু বেসাল ডোজে চলে গেছে। এই বেসাল ডোজে সার যাওয়ার পরে উপরই প্রয়োগের জন্য যে সার প্রয়োজন, সেই সারের তুলনায় কিন্তু আমার মজুদ বেশি আছে। আমার যে পরিমাণ বরাদ্দ আছে, এই পরিমাণ বরাদ্দ আমার যে ফসল আছে তার থেকে কিন্তু বেশি আছে। সংকট নিরসনে খোলা বাজারে ন্যায্য মূল্যে সার বিক্রির দাবি জানিয়েছেন কৃষকেরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 59 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5140-এ। বেচাকেনা হয়েছে 693 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 249টির, কমেছে 83টির, আর অপরিবর্তিত আছে 59টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিন বাড়ার সাথে সাথে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ আজ মার্কেট 60 পয়েন্ট পজিটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 694 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 576 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের টোটাল টার্নওভার ছিল 571 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরেন ইনফিউশনের, এদের প্রায় 26 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে আছে স্কয়ার ফার্মা। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেনার লিস্টের প্রথমেই পাচ্ছি শ্যামপুর সুগার মিলস লিমিটেড, দ্বিতীয়তে আছে ইসলামী ব্যাংক। দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমঝোতাকে মাদার অফ অল ডিল বা সব চুক্তির সেরা চুক্তি হিসেবে অভিহিত করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ যুক্তরাষ্ট্র যখন শুল্ক আরোপ করে বিভিন্ন দেশকে নাজেহাল করে তুলছে, তারই মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সই করল ভারত এবং ইইউ। এর মধ্য দিয়ে ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য ভারতের বিশাল ও তুলনামূলকভাবে সংরক্ষিত বাজার উন্মুক্ত হবে আরও বেশি। মঙ্গলবার নয়াদিল্লিতে 16তম ভারত ইইউ শীর্ষ সম্মেলনের চুক্তি চূড়ান্তের ঘোষণা আসে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনীতি তাদের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক হতে বিশ্বজুড়ে যে উদ্যোগ চলছে, এই চুক্তিকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বন্ধুত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই চুক্তি নতুন উদ্ভাবনী অংশীদারিত্ব তৈরিতে সহায়তা করবে। এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বিনিয়োগ বাড়াবে, নতুন উদ্ভাবনী অংশীদারিত্ব তৈরি করবে এবং বিশ্বের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। এটি শুধু একটি বাণিজ্য চুক্তি নয়, এটি সমৃদ্ধি ভাগ করে নেয়ার একটি নীল নকশা। ইইউ জানিয়েছে এই চুক্তির কারণে 2032 সালের মধ্যে ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের রপ্তানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 7 বছরে ইইউ 99.5% পণ্যের ওপর থেকে শুল্ক কমাবে। এছাড়াও ভারতীয় সামুদ্রিক পণ্য, চামড়া, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, রাবার, ধাতু এবং স্বর্ণালংকারে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে। 2024-25 সালে ইইউ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য $136 বিলিয়ন পৌঁছে। এই চুক্তি ভারতের ইতিহাসের সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি, যা 200 কোটি মানুষের জন্য বাজার তৈরি করবে। মোদি জানান, চুক্তিটি বিশ্বের মোট জিডিপির প্রায় 25% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করে, যা উভয় অঞ্চলের মানুষের জন্যই অভাবনীয় সুযোগ তৈরি করবে। ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানান, চুক্তির আইনি যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হতে 5 থেকে 6 মাস সময় লাগতে পারে। এরপরই ভারত ইইউ চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। 1 বছরের মধ্যেই চুক্তিটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।